প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলামিস্ট এবং নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহিদুর রহমান। আপনাকে স্বাগত। ধন্যবাদ। অপারেশন ডেভিল হান্ট প্রচুর আলোচনা হচ্ছে, নাম নিয়ে পক্ষে বিপক্ষে আমরা দেখছি লড়াই চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, শুধু মূলধারার মিডিয়াতেও এই নিয়ে আলোচনা হচ্ছে এবং দুটো প্রশ্ন এসছে। নাম নিয়ে একটি প্রশ্ন উঠেছে, কেউ বলছে নামটি ঠিক হয়নি, কেউ বলছে খুব ভালো হয়েছে। আরেকটি বিষয় হলো যে এই অপারেশন আগে কেন হলো না। আমরা অনেকে হয়তো জানি না যে আমরা মুক্তিযুদ্ধের সময় সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের কথা যখন বলেছি, যে মানবিক মর্যাদা কনসেপ্টটা কি, আমরা কিন্তু এখন আমাদের সংবিধান সংস্কার কমিশন এগুলোকে আমাদের রাষ্ট্রের মূলনীতি হিসেবে গ্রহণ করার জন্য সাজেস্ট করেছেন। মানবিক মর্যাদা হচ্ছে একটা মানুষ তার যে কোনো কন্ডিশন থাকুক না কেন, তার ধর্ম, বর্ণ, তার লিঙ্গ, তার সামাজিক অবস্থান, তার অর্থনৈতিক অবস্থান, তার অপরাধী হওয়া না হওয়া, যে কোনো কিছু ঊর্ধ্বে তিনি একজন মানুষ এবং মানুষ হিসেবে তিনি কতগুলো অধিকারের প্রতি এনটাইটেলড। এটাই মানবিক মর্যাদা। এখন সমস্যা হচ্ছে, আমরা যখন কোনো মানুষকে আর মানুষ বলি, ধরুন আওয়ামী লীগের লোকজন প্রত্যেকে ভয়ঙ্কর সব মানুষ, কোনো সন্দেহ নাই, এবং আমরা যে তাদেরকে শয়তান যে অর্থে বলি, সেই অর্থেও মানে শয়তান ফেল করবে এমন খারাপ মানুষও আওয়ামী লীগে আছে, আমরা এটা তর্কের খাতিরে বলতে পারি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা মানুষকে যখন ডিহিউম্যানাইজ করি, এটাকে নিয়ে কিন্তু শক্ত অ্যালার্মিং আছে মানবাধিকার কর্মীদের। কারণ আমরা যখন মানুষের অধিকার বলছি, কেউ যদি মানুষ না হয় তাহলে তার তো ওই অধিকারগুলো থাকে না। এবং এটা একটা ইতিহাসে আমাদের প্রচুর উদাহরণ আছে। একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের ওপরে যে জেনোসাইড হয়েছে, তার প্রেক্ষাপট কিন্তু এভাবে তৈরি হয়েছে। হিটলারের জার্মানিতে ইহুদিদেরকে নানা রকম নামে ককরোচ বলা হয়েছে, র্যাটস বলা হয়েছে, ফক্স বলা হয়েছে। মানে ওরা মানুষ না, ওরা কতগুলো কীটপতঙ্গ বা অন্য অ্যানিমাল। যখন অন্য অ্যানিমাল হয়, তখন আপনি তাদেরকে যদি তাদের উপরে জেনোসাইডও চালান, অনেকের বহু বছর শুনতে শুনতে মনে হতো জেনোসাইড। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু টার্মাইট বলেছেন, মানে মুসলমান বাংলাভাষী মুসলমানদের উইপোকা বলেছেন। এগুলো প্রত্যেকটা কিন্তু জেনোসাইডের লক্ষণ। সো আমি মনে করি এই নামটা এই কারণেই ঠিক হয় নাই। আওয়ামী লীগের লোকেরও প্রত্যেকের, এমনকি শেখ হাসিনারও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। ন্যায় বিচারে ওনার মৃত্যুদণ্ড হতে পারে। অনেকে বলে ওনার একবার মৃত্যুদণ্ড দিলে হবে না, ওনাকে কয়েকশোবার মৃত্যুদণ্ড দিতে হবে, মানে তার অপরাধের যে পরিমাণ। কিন্তু তারপর সেটা ন্যায় বিচারের মাধ্যমে হতে হবে, এবং উনি একজন দিনের শেষে মানুষ। সো এই কারণেই এই সমস্যাটা আছে। এবং আমি একটু যোগ করে রাখতে চাই, যখন আমরা বিশেষ অভিযানের কথা বলি, তখন এবার আমি সেই পয়েন্টে আসি এবং একটা অ্যালার্মিংয়ের কথা বলি। বিশেষ অভিযান মানেই হচ্ছে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিকমতো কাজ এতদিন করে নাই, এই হলো সমস্যার জায়গা। সুতরাং বিশেষ অভিযান আমি একেবারেই পছন্দ করি না। আপনার একটা এমার্জেন্সি ট্রিটমেন্ট লাগছে কোনো একটা সময়, তার মানে আপনার এর মধ্যে একটা বড় ধরনের গ্যাপ তৈরি হয়েছে, অবহেলা ছিল। আপনি হার্ট ঠিক মতো করেন, আপনি হার্ট অ্যাটাক হলো দ্রুত নিয়ে এমার্জেন্সি ট্রিটমেন্ট করেন, অথচ আপনি আগে থেকে দেখলে আপনার হার্টের অ্যাটাকই হতো না, অ্যাটাক প্রিভেন্ট করা যেত, ঔষধ, আপনার অন্যান্য স্টেপ টেন্টিং করে আপনাকে ঠিক রাখা যেত। সো এটা মানে হচ্ছে আপনি এতদিন পর্যন্ত অবহেলা করেছেন, এবং অবহেলা করেছেন আমাদের চোখের সামনে। তো আপনি ইভেন এই যে 5 তারিখের পর যখন ওয়াইড স্প্রেড সারা দেশে বিভিন্ন রকম ভাঙচুর হামলা চলছে, আমাদের সরকার এটার বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু আইনি পদক্ষেপ কি দেখেছি? প্রথম দিকে পুলিশ ঠিক কাজে ছিল না, সরকারও নতুন, অনভিজ্ঞ ছিল, কিন্তু পরে তো আর এটা অজুহাত দেওয়া যায় না। এবং অ্যাবভ অল আমাদের সেনাবাহিনী এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে কিন্তু মাঠে আছে। সুতরাং এই জিনিসটা বিবেচনায় রাখতে হবে। এই যাবতীয় যত ফেলিয়ার আছে সবগুলো কিন্তু তাদের উপর অ্যাট্রিবিউটেড হয়। সুতরাং এই ব্যাপারটা আর একটু যোগ করে রাখা ভালো। এই সরকারের সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না, কিন্তু হেফাজতে মৃত্যু ঘটনা আছে, 17টা হয়েছে। এবং আমরা এই বিশেষ অপারেশনগুলো আমরা যদি একটু পেছনে যাই, শুধু একটা বিষয় নিয়ে একটু আলোচনা হয়েছিল, একটা বিষয় একদম সেটা নিয়ে সামাজিক মাধ্যমে হয়েছে, কিন্তু আরো 16টা হয়েছে, আমরা অনেকেই হয়তো জানি না। এবং এখানে কিন্তু আরেকটা মজার ঘটনা ঘটেছিল, কাদের হাতে নিহত হয়েছে সেটা বিএনপি কিন্তু প্রতিবাদের নাম বলে নাই, একদম এটা খুলে বলতে হবে। এবং বিএনপির সময়ও তো একবার এরকম অপারেশন ক্লিন হার্ট, মানে যখনই বিশেষ শুরু হলো আপনার ওখানে 35 বা 40 জন মানুষ মারা গেছে, 2002 শুরু হলো, সেখানে 35-40 জন মানুষ মারা গেছে হেফাজতের নির্যাতনে। আবার আওয়ামী লীগের সময়ও
ঘোষিত অঘোষিতভাবে, একটা ঘোষিতর কথা আমার মনে পড়ে মাদকের বিরুদ্ধে, ষোলজয় যুদ্ধে মাদকের বিরুদ্ধে এসব দিয়ে 200 মানুষ মেরে ফেলা হয়েছে 5-6 মাসের মধ্যে। সিনহা রাশেদ মেজর, উনি সেটা স্পষ্ট হয়েছিল যে একদম এই যুদ্ধটা কেন কেন একদম প্রতিদিন একাধিক মানুষ মারা যাচ্ছিলেন। মেজর সিনহা রাশেদ যদি হত্যাকাণ্ডের শিকার না হতেন, উনি হত্যাকাণ্ডের শিকার হলে এটা থামতো না, এটা আরো কয়েকশো হয়ে যেত। সো এই স্পেশাল অভিযান একটা রাষ্ট্র মাদক তার ইউজুয়াল সিস্টেমে নিয়ন্ত্রণ করবে। একইভাবে এখনো অপরাধগুলো ইউজুয়াল। আমি চাই এই সরকার বা ভবিষ্যতের সরকারেও আর কোনোদিন কোনো স্পেশাল অপারেশন নেই। স্পেশাল অপারেশন মানে আপনি এতদিন অবহেলা করেছেন, করে এটাকে অ্যাকুমুলেট করেছেন, যখন আর নিয়ন্ত্রণ করতে পারছেন না, এবার স্পেশাল। আরেকটা যুক্তি রয়েছে ডক্টর, সরকারের পক্ষে কেউ কেউ অফিসিয়ালি না হলেও আনঅফিসিয়ালি বলছেন যে আসলে এতদিন ধরে পুলিশ সদস্যদের তত সক্রিয় করা যায়নি বা আর্মির ভিতরে কিছু সমস্যা ছিল, সব মিলে অনেকটা মেরামত করার কারণে তারা এই অপারেশন যেতে পারছে। তারা যদি বলেন ফাইন, তাহলে আমরা একটা রেজাল্ট দেখতে চাইবো, দেখতে পারবো আশা করি। আরেকটা কথা সরকারকে মনে রাখা দরকার, মানে তাদের কি সমস্যা, কি ব্যাপার, এগুলো বলবেন তারা মানুষকে, কিন্তু দিনের শেষে মানুষ রেজাল্ট দেখতে চায়। এটা মানুষের ধর্ম। আপনি ওই দায়িত্বে আছেন এবং আপনি এটার জন্য আপনি বিনা পয়সায় না, আমরা এইভাবে যদি খুব খোলাখুলি বলি, আপনাকে আমরা জাতি বিনা পয়সা হলেও তো দায়িত্বে গেলে দায়িত্বটা পালন করতে হবে। দায়িত্ব যখন গেছেন, কিন্তু সেটা না, আপনি আমাদের এই নাগরিকদের করের টাকার সুযোগ সুবিধা নেন। আপনারা চাকরি করেন, কিন্তু একদম স্পষ্টভাবে যদি বলি, শপথ নিচ্ছেন কিন্তু আপনি চাকরি করছেন, আপনি কম্পেনসেশন নিচ্ছেন, আপনার থাকার জন্য আমরা সুন্দর বাড়ি দিচ্ছি, আপনার গাড়ি দিচ্ছি, এবং গাড়িও আপনি বেশি ব্যবহার করছেন। এই তথ্য এসছে কয়েকদিন আগে, একটা জায়গায় 4টাও ব্যবহার করেন, আপনার একটা সেডান থাকার কথা, আপনি এসইউভি ব্যবহার করেন, এগুলো করছেন। তো দিনের শেষে আমাকে সার্ভ করতে হবে, তো না হলে আমরা তো কথা বলবো, আপনাকে করতে হবে। সো আমরা দেখতে চাই রেজাল্ট আসছে, এবং এটা একটা রুটিন। আবারও বলছি, এখন থেকে এটা একটা রুটিন কাজ হবে, যেখানে ঘটনা ঘটবে স্পন্টেনিয়াসলি, অটোমেটিকলি সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার যা যা কাজ করার করবে। আরেকটা বিষয় কিন্তু সংকট দেখা দিয়েছে, সেটা হলো এই দাবির যে মিছিল শুরু হয়েছে, এবং যখন এই সরকার একটু কঠোর হয় তখন আমরা বলি সে আগের মতো চলে আসছে, আবার যখন একটু লিবারেল হয় তখন বলে সরকার কোনো অ্যাকশনে যাচ্ছে না। এই দাবির মিছিলটা কিভাবে থামানো যায়? এখানে সরকারেরও একটা সমস্যা শুরু থেকে আছে। সরকার যদি শুরু থেকে এই কথাগুলো বলে ফেলতেন, আমাদের প্রধান উপদেষ্টা অত্যন্ত মানে দয়ালু মানুষ, আমি ওনার বক্তব্যে দেখি। এই মুভমেন্টে যদি ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা না হতেন, মানে আমার সব সমস্যা সমালোচনা করতে পারি সরকারের, কিন্তু আমি এটা মেনে নেব, আমরা দেশ হিসেবেই টিকে থাকতাম কিনা এই ঝুঁকি তৈরি হয়ে যেত। ভারত যা করার নেমেছিল, জাস্ট ওনার মতো একটা বিরাট বটবৃক্ষ, মানে ওনার ব্যক্তিগত ওনার স্ট্রেচারের তুলনাতে মোদি কিছু না। মোদি ভারতের প্রাইম মিনিস্টার বলে তার একটা গুরুত্ব আছে। উনি যখন এখান থেকে চলে যাবেন আপনি দেখবেন কিছুই না, কিন্তু ডক্টর ইউনূস এখান থেকে যাওয়ার পরও একই অবস্থায় থেকে যাবেন। মানে আমি ওই যে ওনার সাথে ইউএন মিশনে গেছেন, এরকম জার্নালিস্টের সাথে কথা হচ্ছিল, উনি বলছেন যে আমি জানতাম উনি কি, কিন্তু ওখানে যাওয়ার পর আমি দেখে অবাক হয়েছি। সো আমাদের যাবতীয় সমালোচনার আগে কথাটা বলে রাখা ভালো যে এটা, এবং উনি আমাদের পরবর্তী গণতান্ত্রিক সরকার আসা পর্যন্ত ওনাকে আমাদের অ্যাট এনি কস্ট রাখতে হবে, এবং এই সরকারকে আমরা সমালোচনার মূল জায়গাটা হচ্ছে তাকে শুধরে দেওয়া যায়, আমার প্রিয়জনকে। ওনার কারণে কিন্তু আরেকটা জিনিস হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন, লক্ষ্য করেছেন, সেটা হলো অন্যান্য জায়গায় হয়তো ফেলিওর হয়েছে, কিন্তু অর্থনীতির বিষয়টা যেরকম টার্মোইল অবস্থা ছিল সেখান থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি, ঘুরে না দাঁড়ানো স্টেবল হয়েছে। মানে আমরা তো স্টেবল হঠাৎই ঘুরে দাঁড়ানো, একদম তাই। সরকারের কাজ তো এরকমই আসলে, আপনি কি করবেন, কেমন করবেন, এবং বিশেষ করে এর আগে যে সরকারটা ছিল তার বল প্রয়োগ নিয়ে তো আমাদের প্রচুর সমালোচনা ছিল। আচ্ছা, আগের সরকারের বল প্রয়োগ নিয়ে সমালোচনা যেটা ছিল সেটা হচ্ছে সে 3টা কাজ করত: আনএথিক্যাল, অনৈতিক, বেআইনি এবং ডিসপ্রপোর্শনেট। বল প্রয়োগের সময় 3টা জিনিস দেখতে হয়। এটা কি নৈতিক? এটা কি আইনি চৌহদ্দির মধ্যে হচ্ছে? আইনি চৌহদ্দির মধ্যে হলেও বল প্রয়োগ করার সময় দেখতে হবে আপনি কি অপর্যাপ্ত বা অপরিমিত বল প্রয়োগ করছেন কিনা। মানে আপনি ট্রুলি এখানে বল প্রয়োগ একটা সিচুয়েশন হয়েছে, কিন্তু আমি যেটা ধর ইউনিটের মধ্যে 10 ইউনিট বল প্রয়োগ করে যদি পারি, আপনি যদি 15-20 ইউনিট করেন, এটাও অন্যায়। তো এই কতগুলো জিনিস হিসাব করতে হয়। আগের সরকার প্রত্যেক ক্ষেত্রে এই সীমা বহু আগে ছাড়িয়ে গেছে, এবং সরকারের ওই ভীতিটা আছে, কারণ তারা চান না, এটা আমরা ফিল করি। ডক্টর ইউনূস একটা ফাদার ফিগার, তিনি সবার প্রতি ওই যে দাবি দেওয়ার ক্ষেত্রে বলার চেষ্টা করেছেন যে সবই আছে, আপনারা জমা দিন। কিন্তু আমার কাছে মনে হয় সরকার যেটা বলা উচিত ছিল যে এই সরকারটা আসলে আপনাদের অনেক দাবি দেওয়া পূরণ করতে পারবে না, খুব অল্প কিছু পারবে, আপনারা দেন যেগুলো পারবো। এবং উনি মানুষকে সরি বলে ফেলতে পারতো, এইটুকু পারি, সুযোগ ছিল, এইটুকু আমরা যতটুকু পারবো করুন, আমাকে মেনে নেন, বাকিগুলো নির্বাচিত সরকার আসবে, যারা আসবে তাদের সাথে আপনাদের ওই দাবিগুলো পেশ করুন। এবং এরপর
যেখানে যেখানে প্রয়োজন কিছু ক্ষেত্রে আপনাকে আরও আগেই, যেমন ইদানিং দেখছি আমরা বল প্রয়োগ করা হচ্ছে, আরও আগেই বল প্রয়োগ মানে হচ্ছে এই যে আপনার ন্যূনতম কতটুকু বল প্রয়োগ করে আপনি জনজীবনকে ঠিক রাখতে পারবেন। একটা উদাহরণ দিই, তিতুমির কলেজ যখন এই দফায় ব্লকেট দিয়েছিল তখন একটা দৈনিক পত্রিকা একটা মানুষের স্টোরি লিখেছে। এক ভদ্রলোক ঢাকার বাইরে থেকে এসেছেন, গরিব মানুষ, বোনের কেমোথেরাপি দিয়েছেন ঢাকায়, ফিরে যাবেন। তো ফিরে যাওয়ার সময় যেহেতু ব্লক হয়ে গেছে, রিক্সা ভাড়া 4-5 গুণ হয়ে গেছে, বাস চলছে না, উনি বাসে করে বাস স্টপেজে যাবেন, সেখান থেকে বাসে উঠে ঢাকার বাইরে যাবেন। উনি দেখলেন এই রিক্সা ভাড়া দিলে উনি ওনার বাড়িতে ফিরতে পারবেন না, উনি ওনার কেমো শেষ করা বোনকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। এরকম বহু স্টোরি, দুর্ভোগের স্টোরি মানুষের আছে। সুস্থ একটা মানুষও অহেতুক হাঁটছে। সো এই সংকটগুলো তো আপনি অ্যালাউ করতে পারেন না, এবং এগুলোই প্রত্যেকটা সরকারের সমস্যা প্রকাশ করে। আমি মনে করি সরকারকে এটা মাথায় রাখতে হবে। কিছু মানুষ সমালোচনা করবেই, যে বলের শিকার হচ্ছে সেই মানুষটার খারাপ লাগবে, এই জায়গা থেকে সরে আসা এবং সরকার ক্লিয়ারলি বলে দেয়া কিছু কাজ, কিছু পলিসি এই সরকার দেখবে না, এটাই সরকারের কাজই না, এটাকে দেখবে না, আপনারা আর আসবেন না, এবং আপনারা যদি এটার জন্য আসেন আমরা এই ধরনের ব্যবস্থা নিই। আরেকটা বিষয় সংকট দেখা যায়, সরকার একটা কাজ শুরু করে শেষ করতে পারে না, এটাও ঝুলে যাচ্ছে। অনেকগুলো কাজ আছে, উদাহরণ দিতে পারতাম। জি হ্যাঁ, এটা আমি নিজেও খেয়াল করছি। এখন আমাদের প্রধান উপদেষ্টাও একটা কথা বলেছেন, অনভিজ্ঞতা, দেশ চালানোর অভিজ্ঞতা নেই। এখন অনেক ক্ষেত্রে এটা হয়, আপনি অনভিজ্ঞতা নিয়েই তো দেশ চালাতে আসতে হয়। ধরুন আমরা এভাবে যদি বলি, আওয়ামী লীগ 17 বছর, মানে বিএনপি লাস্ট ক্ষমতায় ছিল 17 বছর আগে, 17.5 বছর আগে, এই নির্বাচন যখন হবে 18 বছর আগে। তো বিএনপিতে যারা মন্ত্রী হবেন, ওই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন 1-2 জনের বেশি, 3 জনের বেশি সম্ভবত হবেনও না, সর্বোচ্চ 6 জন, সর্বোচ্চ 6, আর যোগ করা যাবে না। তো বাকি 50 জন যারা হবেন তাদের তো কারো অভিজ্ঞতা থাকবে না। তাহলে কি হবে? তাহলে কি তারাও বলবেন আমাদের অভিজ্ঞতা নাই বলে আমরা ফেল করছি? এটা হতে পারে না, এটা যুক্তি না, এটা যুক্তি না। আমাদের এই সরকারকে নিয়ে প্রবলেম কোনটা? এই যে আপনার যে ঝুলে যাচ্ছে, কাজ ঠিক মতো হচ্ছে না, আমরা যদি সরকারকে দেখতাম সে নিজকে ঠিক করার চেষ্টা করছে, আমি রিশাফল করছি, আমি নতুন মানুষ নিচ্ছি, আমি এভাবে করে চেষ্টা করছি জিনিসগুলোকে ফেস করার, তাতেও কিন্তু মানুষের ভালো লাগতো যে ওনারা চেষ্টা করছে। আমাদের এখন মূল ক্ষোভ কিন্তু সরকার পারছে না তা না, আমাদের মূল ক্ষোভ হচ্ছে সরকার চেষ্টা করছে না যথেষ্ট। এটা বিপজ্জনক, এটা ঠিক না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল করতে যাচ্ছে, এটা পুরনো খবর। কবে যাচ্ছে সেটিও এক ধরনের তারিখ আমরা শুনতে পাচ্ছিলাম। এই দলটির প্রধান কে হবেন এই নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছিল, এবং আমরা এটাও শুনছিলাম যে প্রধান পাওয়া যাচ্ছে না কারণে দেরি হচ্ছে, এরকম একটি কথা কিন্তু প্রচলিত ছিল। শেষ পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, দলটি হয় 22শে ফেব্রুয়ারি অথবা 25শে ফেব্রুয়ারি, আরেকটু দেরি হলে 28শে ফেব্রুয়ারির মধ্যে, 3টা ডেটের মধ্যে কোনো একটি ডেটে আত্মপ্রকাশ করবে। এবং এই দলটির প্রধান হতে যাচ্ছেন নাহিদ ইসলাম, যাকে আমরা বলি আন্দোলনের পোস্টার বয়। মানে একটা রাজনৈতিক দলের প্রধান এই বয়সী কেউ কেমন হবে সেই প্রশ্ন কারো কারো কাছে আসতে পারে, কারণ আমাদের অভ্যস্ততার একটা ব্যাপার আছে আমাদের দেশে, এবং শুধু অভ্যস্ততা না, আমাদের দেশটা কিন্তু জটিল। আমাদের মানে সারা পৃথিবী যেভাবে চলে আমাদের দেশ ওভাবে চলে না, আমাদের সরকার ওভাবে চলে না, আমাদের মানুষও ওভাবে চলে না। আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, খুবই ইন্টারেস্টিং। এক ভদ্রলোক একদিন আমাকে বলছেন তিনি মিডল ইস্ট এবং আফ্রিকার অনেক দেশের কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করেছেন। তো বললো ওখানে কনফ্লিক্ট ম্যানেজ করা খুব সোজা, মানে একটা জাতিসংঘের বিভিন্ন প্রজেক্টের হয়ে বিভিন্ন গৃহযুদ্ধ হচ্ছে, কারণ কি ইভেন আফগানিস্তান, বললো আফগানিস্তান ইজ ভেরি ইজি, উনি আফগানিস্তানও গেছেন। তো বললো আপনি যখন বসলেন দুইটা গ্রুপকে নিয়ে আলোচনা করতে, আপনার কোনো কিছু যদি সে না মানে, ও বলে দেবে আপনার এটা আমি মানি না, আমি গেলাম। আরেকজনকে বলবে না আপনার এটার সাথে আমার কোনো ইয়ে নেই। তো বললো আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন কি হবে না হবে, কার কি অবস্থা। বললো বাংলাদেশে আপনি বসবেন দুইজনকে নিয়ে, দুজন আপনার সামনে গিয়ে মেনে টেনে যাবে, পরে দেখবেন ওটা আর কাজ হচ্ছে না, আপনি চিন্তাও করেন এটারও পার নাই, দেখা গেল উনি আসলে আপনার এখানে কনভিন্স না হয়ে আপনাকে ইয়েস বলে চলে গেছে। তো এইরকম জটিল আমাদের দেশ। তো এখানে নাহিদ ইসলামের কতগুলো জিনিস আছে, আমরা তো ওই বয়সগুলো পার হয়ে এসেছি, আপনার মেধা জ্ঞান সবই আছে, কিন্তু প্রজ্ঞার জন্য অভিজ্ঞতা লাগে এবং বয়স লাগে। সো এই একটা ঝুঁকি আছে, এন্ড আদার দেন দ্যাট, এটা যদি সরিয়ে রাখি, এখানে কিন্তু একটা যুক্তি আছে। জি, প্রজ্ঞার ব্যাপারটা বা অভিজ্ঞতার ব্যাপারটা কোনো ঘটনার মধ্য দিয়ে কিন্তু খুব দ্রুত হয়ে যায়। আমি তারপর একটু বিশেষ করে আমি আপনাকে একটা উদাহরণ দিই। জি, সেটি হলো কোনো সংসারের বাবা যখন মারা যান, তখন খুব অল্প বয়সের ছেলেটা কিন্তু সংসারে হাল ধরে এবং অভিজ্ঞতা অর্জন করে, এবং দেখা গেছে তার বয়সী ছেলেরা
ওটা চিন্তাই করতে পারছে না, কিন্তু সে করছে। আপনার এটা খুবই চমৎকার একটা উদাহরণ, সব খুবই চমৎকার। তারপরও আমি আবার যেটা বলবো, কারণ তারা আন্দোলনের মধ্যে দিয়ে গিয়েছে, আর একটা গিয়েছে জীবনের রিস্ক নিয়ে গিয়েছে, এবং সবচেয়ে বড় কথা হলো সরকারে ছিল, তারা কিন্তু এখনো জীবনের রিস্ক মনে করে এবং তারা সরকারে জনাব নাহিদ ইসলাম ছিলেন, রাষ্ট্রযন্ত্রটার ভিতরে দেখে অনেক দিন কাটিয়েছেন, দেখে এসেছেন। তারপরও মানে কেউ কেউ বলতে পারে তারপরও কিছু এক্সপেরিয়েন্সের ঘাটতি থাকতে পারে, এটা যদি সরিয়ে রাখি, আদার দ্যান দ্যাট ইটস অ্যান এক্সেলেন্ট চয়েস। আমি খুব ব্যক্তিগতভাবে এক্সপেক্ট করেছিলাম যে উনি দায়িত্বে কোনো না কোনো, এটা অথবা যে সাধারণ সম্পাদক, এই আলাপও ছিল, কোনো একটা দায়িত্বে, দুটোর যে কোনো একটা দায়িত্বে উনি থাকুন এবং ওনাকে সামনে রেখে দলটা তৈরি হোক। আমি আমার একটা ব্যক্তিগত এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমি প্রায় বলি, মানে আমাকে অনেকে বলেন যে আপনি দেশে থেকে ওই জুলাই আগস্টের সময় প্রতিদিন এভাবে কথা বলছেন, কিভাবে সম্ভব? মানে আমি রাস্তায় নামার সিদ্ধান্ত নিচ্ছিলাম, তখন আমাকে আমার কিছু বন্ধু একটা কথা বলছিলেন যে তুমি যে কাজটা করছো এটাও ইম্পর্টেন্ট কাজ, তুমি রাস্তায় গেলে যদি অ্যারেস্টেড হয়ে যাও তোমার এই কাজটা বন্ধ হবে, হিটও করতে পারে, রিস্ক ছিল, তুমি এটাই করো। সো আমি করতাম, এবং একটা সময় ভয় পাচ্ছিলাম না তা না, আমরা দিনের শেষে সবাই তো আসলে মানুষ, ভীতির রাজ্য চারদিকে, গোয়েন্দা এজেন্সি ফোন করছে, আপনি আসলে কি হবে না হবে। আমি তখন মাঝে মাঝে নাহিদকে দেখতাম, মনে করতাম নাহিদের টর্চারের কথা, আমি ওগুলো নিয়ে কথা বলেছি, ভিডিও করেছি, এবং ওই টর্চারের যে বিভৎস ছবি আমাদের সামনে আসলো, এবং জাস্ট ওইটুকু হসপিটাল থেকে আবার গিয়ে উনি বসে পড়লেন সংবাদ সম্মেলনে, আবার মুভমেন্টের ইয়েতে গেলেন, তারপরে সেই ডিবি হারুনের কাছে ধরে নিয়ে যাওয়া, ভেঙে পড়ে নাই। মানে ওনার ওই সময়কার সাহস আসলে আমাদের অনেককে সাহসী করে তুলেছে। আমি একদম ওভাবে মনে করতাম, অনেকেই আছে, কিন্তু ওই যে বললাম একটা ঘটনা সামহাও কোনো মানুষকে আপনার একটা জায়গায় নিয়ে আসে। মানে স্বাধীনতার ঘোষণার সময় মেজর জিয়া যদি পাকিস্তানে থাকতেন, ওনার পাকিস্তানের তো পোস্টিং হতে পারতো, এখানে অন্য কোনো একজন অফিসার থাকতে পারতেন, এবং ওনার যদি ইচ্ছে হতো না, জিয়ার এটা অনেক বড়, কারণ আপনি তো বিট্রে করছেন, অনেকে বলেন না, মানে প্রথম ফাঁসির দড়ি এগ্রি করেছেন কিন্তু জিয়া, উনি বিশাল ঘটনা। আচ্ছা, কিন্তু তার বয়স মাত্র 32। হ্যাঁ, কিন্তু উনি তো নাও থাকতে পারতেন ওই জায়গায়, তাই না? সো কোন প্রত্যেকটা সিচুয়েশন, কিছু ঘটনা, কিছু দৈব ঘটনাও ঘটে যে এই মানুষটাই এখন ফোকাসড। নাহিদের টর্চার্ড হওয়া, উনি যদি টর্চার্ড এভাবে না হতেন, এই নাহিদ কিন্তু হয়ে উঠতেন না। আর আমাদের যাবতীয় সারা দেশ এবং পৃথিবীর ফোকাস বাংলাদেশের দিকে, সো প্রতিটা নিউজ। সুতরাং ওই মানুষটা আসলে ওই সময়কার রাজনৈতিক দলের নেতা হওয়ার জন্য সাহস খুব বড় প্রয়োজন, খুব যে কোনো নেতার জন্য, শুধু রাজনৈতিক বড় প্রয়োজন। তবে আমি আশা করি সেটা হচ্ছে, এটা তাদের দল সম্পর্কে তারা সিদ্ধান্ত চমৎকার নিয়েছেন, কিন্তু তারা কিছু ম্যাচিওরড মানুষও সাথে রাখবেন। কারণ হলো কতগুলো শিক্ষা মাঠে না নেমে, যেমন উনি একরকম আন্দোলনের একটা শিক্ষা আছে, দল তৈরির শিক্ষা কিন্তু হুবহু একই না। এটা মানে মুভমেন্ট করেই যে সবাই খুব সাকসেসফুল হয়ে গেছে। আপনার সাথে একদিন এখানে আসুর কথা বলছিলাম, আমাদের এখানে এই একটা উদাহরণ আছে, কিন্তু সব সময় এরকম মুভমেন্ট আরো হয়েছে, কিন্তু সবাই যে সাকসেসফুল হয়েছে তা কিন্তু না। সুতরাং আসলে মানে তারা কতদূর পারবেন সেটার জন্য সাথে আরো অনেক কিছু যোগ। সো দল তৈরি করার জন্য আমি মনে করি তাদের সাথে আরেকটু অভিজ্ঞ, আরেকটু ম্যাচিওরড মানুষরাও থাকবেন, তাদেরকে গাইড করবেন। আমি খুব চাই তাদের এই দলটা সফট পাওয়ার লাগে একটা দলকে দাঁড় করানোর জন্য, অবশ্যই লাগে, সেগুলো তাদের লাগবে, এবং সেই জিনিসগুলো গাইড করার জন্য বাংলাদেশের প্রেক্ষাপট ইউরোপ আমেরিকা তো না, ইভেন ভারতও না। ভারত দীর্ঘদিন থেকে একটা ডেমোক্রেটিক পরিবেশের মধ্য দিয়ে তার সবকিছু ইভলভ করছে। আমরা খুবই খারাপ পরিস্থিতির মধ্যে গিয়েছে, এবং গত 15.5 বছর শেখ হাসিনার সময় আমরা যে জায়গায় গেছি, এই দেশটার স্ট্রাকচারটাই ভেঙে পড়েছে। সুতরাং একেবারে এক্সক্লুসিভলি বাংলাদেশের জন্য ফিট করে এরকম একটা প্ল্যান লাগবে, এরকম একটা কর্মসূচি লাগবে, সেগুলো করবেন, এবং আমি দেখতে চাই তারা খুব সফল হচ্ছেন। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ডক্টর জাহিদুর রহমান। ছাত্রদের সঙ্গে বিএনপির এক ধরনের যোগসূত্র নিয়ে আলোচনা হচ্ছে। বিএনপির মতো একটি বড় দল এবং যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এদের মধ্যে একটা যোগসূত্র তৈরি হোক। এদের ইচ্ছাটা কিন্তু একটু পজিটিভ এই কারণে যে এরা যাতে মুখোমুখি না দাঁড়ায়, এবং সেটা দাঁড়ালে দেশের জন্য ক্ষতিকর। সম্ভবত এই ধরনের চিন্তা থেকেই নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না একটি চা চক্রের আমন্ত্রণ জানিয়েছেন। সেটি হলো বিএনপি এবং ছাত্র যারা সমন্বয় ছিল নেতৃবৃন্দের ব্যাপারে।
আপনি বিষয়টি কিভাবে দেখছেন? না, আমাদের দ্বিমত থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু আমাদের মধ্যে ভয়ঙ্কর কোনো ফাটল বা বিভেদ থাকা উচিত হবে না। ধ্বংস কামনা করা এই পর্যায়ে না। গণতন্ত্র মানে বিতর্ক। আমরা বিতর্ক দেখে আবার কেউ কেউ ভয় পাই, এটা ভুল। দিস ইজ হাউ ডেমোক্রেসি ওয়ার্কস। আমরা তর্ক বিতর্ক করব, কথা বলবো, ইভেন ঝগড়াঝাটিও হতে পারে, রাষ্ট্র নিয়ে ঝগড়াঝাটি হয়, কিন্তু দিনের শেষে আমরা যখন দেখব যে বাংলাদেশের স্বার্থ গোড়ায় যদি কোনো সমস্যা বেঁধে যায়, তাহলে সেটা সংকটে তৈরি করবে, এবং সেখানে এই উর্বর ভূমিতেই ষড়যন্ত্র এফেক্টিভলি কাজ করে। আমাদের সরকারের দিক থেকে, ছাত্রদের দিক থেকে এই ষড়যন্ত্রের কথা বারবার বলা হয়েছে। তো এটা খুবই ভালো উদ্যোগ, এবং বিশেষ করে একটা জায়গায় তাদের যে দ্বিমত আছে সেই দ্বিমতটাকে আমি সমস্যা দেখি, এটা বিপদ তৈরি করতে, আরগুলো কোনো বিপদ যেমন। কিন্তু যেমন ধরুন ওরা রাজনৈতিক দল নিয়ে আসবেন, তো ওনারা কিন্তু বিএনপির সমালোচনাও করতে হবে। আপনি যখন আপনার দলকে সেল করবেন, আপনি বলবেন আপনি কেন ভালো, আর আপনার প্ল্যানই বলবেন। আর আপনি যেহেতু আগে ক্ষমতায় ছিলেন না, আপনি তো কি করেছেন সেটা বলতে পারবেন না, কি করবেন সেটা বলতে হবে। আচ্ছা, বিএনপির আবার দুটো ব্যাপার, আপনি কি করেছিলাম আমি ক্ষমতায় থেকে এটা বলবো, এবং কি করতে চাই আরো বলবো। কিন্তু এনারা আবার কি করেছিলেন, ওর মধ্যে কি কি সমস্যা করেছে এটা তো বিক্রি করবে। আপনি তো ক্ষমতায় ছিলেন, আপনি তো এটা করেন নাই, ওটা করেন নাই, এটা হয় নাই, ওটা হয় নাই, তো আপনাকে আমি কেন বিশ্বাস করব, আপনি আবারও করবেন না কেন, এসব চলবে। এটাই হলো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু একটা জায়গায় দ্বিমতটা এখন সামনে বিপদ তৈরি করতে পারে, সেটা হচ্ছে নির্বাচন কবে হবে সেটা নিয়ে বিভেদ। আমরা দেখছি এটা আস্তে আস্তে প্রকট হয়ে উঠছে। আমি ইদানিং খেয়াল করি, ইভেন আমাদের প্রধান উপদেষ্টা যে টাইম লাইন দিচ্ছে, সেটাও টু সাম এক্সটেন্ট ছাত্রদের যে সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি মনে হয় অ্যাগ্রি করছে না। কারণ হলো তারা সংস্কার মানে টাইম ফ্রেম বলেন নাই, এর মধ্যে শেষ মানে করবেন না তাও বলেন নাই, কিন্তু সংস্কার চাই এবং বিচার শেষ হতে হবে। এগুলো কিন্তু ইন্ডিকেট করে সময় আরো বেশি। এই পয়েন্টে যদি আমরা এখন দ্বিমতের মধ্যে পড়ে যাই, এটা খুব খারাপ হবে। সো যেন মাহমুদুর রহমান মান্না যে উদ্যোগ নিয়েছেন খুবই চমৎকার হচ্ছে, এবং এই বসে আলোচনা করলে কিন্তু আসলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আমরা গত সরকারের সময় এটাই সংকট ছিল, কারোর সাথে বসতে চাইতাম না। এখন আমরা তো নিজেরাই আমরাই একসাথে, কেউ 15 বছর ধরে ফাইট করেছে, সে মানে জুলাই অগাস্টেও করেছে, কিন্তু আবার ওই সময়ে সে আবার বেশি ঝুঁকি নিয়েছে, নেতৃত্ব দিয়েছে ছাত্ররা। তো প্রত্যেকে তার জায়গায় তার মতো অবদান আছে। এখন সবাই মিলে একসাথে বসাটা শুরু হলো। এই এক বসায় যে শেষ হয়ে যাবে তা না, কিন্তু চর্চা শুরু যদি হয়, এটা যদি কন্টিনিউ করতে থাকে, আমি মনে করি আমাদের ওই কোর বিভেদ, বাকি সব বিভেদ কাটানোর দরকার নেই। দেশ কেমন হবে, দেশের কি হবে, দেশের মূলনীতি কি হবে, দেশের স্ট্রাকচার কি হবে, হেলথ কেমন হবে, এডুকেশন কেমন হবে। যে আমরা কয়েকদিন আগে দেখলাম বিএনপি তার হেলথের পলিসি দিয়েছে, নাগরিক কমিটি তাদেরটা দিয়েছে, সেটা নিয়ে ডিবেট হোক, কথা হোক, পরস্পর আপনার এটা হয় নাই, এটা এই নাই সেই নাই। দিস ইজ ডেমোক্রেসি। আপনি আপনার কর্মসূচি জনগণের কাছে নিয়ে যাবেন, কিন্তু নির্বাচনটা অন্তত আমাদের। কিন্তু তিনটা বিষয়ের কি হবে? একটি হলো সংস্কারের, আরেকটি হলো আপনার বিচার, আরেকটি হলো এই স্থানীয় সরকার নির্বাচন আসছে, তারপর হলো প্রক্লেমেশন। এই বিষয়গুলো কি হবে? এই বিষয়গুলো সমাধান হওয়া উচিত, কিন্তু নির্বাচনের আগে হওয়া উচিত। এই কারণে এটার সমাধান না হলে মানুষ একটু হতাশ হচ্ছে। ট্রু, কিন্তু ওই যে বিচার নির্বাচনের আগে হবে না। আমি প্রধান উপদেষ্টার একটা বক্তব্যকে আমি কোট করতে চাই, যে অভ্যুত্থানে আহত নিহতদের সাথে উনি বলেছেন বেশি দ্রুত বিচার করতে গেলে সেটা অবিচার হয়েছে। ওটা ঠিক আছে, এবং আমরা সুবিচার চাই। আবার এটাও সত্য, দুটা মানে বিচারে খুব সুন্দর দুটো কথা আছে না, জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। আবার মানে জাস্টিস হারিড, জাস্টিস ব্যারিড। তাড়াতাড়ি করলে এটা কবরে যাবে, কিন্তু দেরি হলো, যে আপনি যেটা বলছেন চার্জশিটও হয় নাই, সো এটাও আবার হওয়া উচিত না। আর বিচার কন্টিনিউ করবে, আমি মনে করি কেন, আওয়ামী লীগের অত্যাচারের সবচেয়ে বড় ভিকটিম তো বিএনপি, জামায়াত। সো ক্ষমতায় যদি আসে এদের মধ্য থেকেই তো আসবে আগামীতে। এই আস্থাটা কেন জানি মানুষ নিতে পারছে না, আমি জানি না কেন, কিন্তু তারা তো সবচেয়ে বেশি কারণ রয়েছে। হ্যাঁ, ক্ষমা করে দিবেন এমন জামাত থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, আর বিএনপি আওয়ামী লীগের নাম নিয়ে দেনি একটি শব্দও বলছে না, সেটাও একটা কারণ হতে পারে। কিন্তু আমি একই সাথে যোগ করতে চাই, বেগম খালেদা জিয়ার মতো মানুষকে অন্যায়ভাবে জেল খাটানো হয়েছে, চিকিৎসা ডিনাই করা হয়েছে। জনাব তারেক রহমান দেশে আসতে পারেননি, বিএনপির মহাসচিব 100-র বেশি মামলা ওনার নামে, এবং আমি অন্যদের কথা বাদই দিলাম, উনি জেল খেটেছেন। ডক্টর জাহিদের সমস্যা হয়েছে কি, এই আস্থাহীনতার একটা কারণ রয়েছে। আপনি তো ওনাদের দুজনের কথা বললেন, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপিকে নিয়ে যে সমস্ত মিডিয়া ভয়ঙ্কর প্রতিবেদন চেপেছিল, যেটা আসলে মেনে নেওয়া বিএনপির কর্মী হিসাবে মেনে নিতে পারছে না কর্মীরা, কিন্তু নেতারা কিন্তু তাদের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে।
একদম প্রকাশ্যে। এটা খুব ভয়। হ্যাঁ, এই কারণে মনে করে যারা যে কোনো বিষয়ে আপোষ করতে পারে। খালেদা জিয়া এবং তারেক রহমানের ব্যাপারে যদি আপোষ হয় তাহলে অন্যান্য ব্যাপার তো কোনো ব্যাপারই না। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি এটা নিজেও একটু খেয়াল করেছি, বিশেষ করে 5 আগস্ট পরবর্তী সময়। আমাদের এটা মনে রাখতে হবে কোনটা মিডিয়া না। রাইট। মিডিয়া মানে খালি একটা টিভি থাকা, পত্রিকা থাকলেই আপনি মিডিয়া হয়ে গেলেন তা না। লিস্ট একটা চরিত্র। মিডিয়ার এডিটোরিয়াল পলিসিও থাকতে পারে, আপনি কারোর প্রতি লিনিংও থাকতে পারেন, কিন্তু সেটা রাজনৈতিক দলের প্রতি লিনিং থাকতে হবে। এখন এটা হচ্ছে মূল। যেমন ধরুন আমরা ফক্স নিউজ, ট্রাম্প পছন্দ করেন এবং ওটার একজন আছেন, অ্যাঙ্কার আছেন, উনি পরে এখন ইন্ডিপেন্ডেন্টলিও করেন, টাকার কার্লসন। তাকে ট্রাম্প সাক্ষাৎকার দেন, ট্রাম্পের লোক, উনি পুতিনের সাক্ষাৎকার নিয়ে আসেন, পুতিন আবার ওয়েস্টের কাউকে ওনাকে দেয়। তো এখন এই পলিসি থাকতে পারে, কিন্তু যে কথাটা বলছিলাম, সব সমালোচনার পরও ট্রাম্প নির্বাচিত, মানুষের ভোটে প্রচুর ভোট পেয়ে নির্বাচিত। সব সমালোচনার পরও মোদি একজন নির্বাচিত প্রেসিডেন্ট। উনি একজন ফ্যাসিস্ট, আমি মনে করি ওনার মধ্যে প্রচুর ফ্যাসিস্ট এলিমেন্টস আছে, কিন্তু উনি নির্বাচিত। ফলে গদি মিডিয়া বলে আমরা নানান সমালোচনা করব, কিন্তু দিনের শেষে তাদেরকে ক্রিমিনাল বলে ফেলি না আমরা। কারণ কি, উনি একজন নির্বাচিত মানুষের পক্ষে দাঁড়াচ্ছে। বাংলাদেশে যেটা হয়েছে আসলে একটা মাফিয়া রেজিমকে, আমি ফ্যাসিস্টও বলি না এদেরকে, মাফিয়া রেজিমকে আপনি তার এই মাফিয়া রেজিম টিকিয়ে রাখার জন্য সাপোর্ট যারা করেছেন মিলিয়ে না। এখন সেখানে যদি বিএনপির বড় নেতারা যান এবং তাদেরকে প্রকাশ্য নানা রকম সাপোর্ট দেন টিকে থাকার জন্য, এটা আমাদের এই যে গণঅভ্যুত্থানের স্পিরিট, তার সাথে একেবারে বেইমানি হয়। এবং বিএনপিকে এগুলো বুঝতে হবে, মানে ওনাদের এটা জানতে হবে। কেন বিএনপি না, জামাতও যাচ্ছে। ট্রু, আমার মনে আছে জামাতের আমির পর্যন্ত একটা মিডিয়া হাউসে গিয়েছিলেন ভাঙচুরের পর। এগুলো ভাঙচুরটা রহস্যজনক। ট্রু। তো এই কাজগুলো যখন হয় তাদেরকে খেয়াল রাখতে হবে। এবং এই যে নির্বাচনের কথা বলেন, নির্বাচন কিভাবে কাজ করে, এই যে এগুলো বললেন, ধরুন স্টুডেন্টদের নতুন দল আসলো, তারা কিন্তু এগুলো তাদের ক্যাম্পেইনে ইউজ করতে পারে, করবে। এবং করলে ডেমোক্রেসি কিভাবে কাজ করে এটা যদি ক্যাম্পেইনে ইউজ করে তখন তারা সাবধান হয়ে যাবে। এইভাবেই আসলে নির্বাচন এবং গণতন্ত্র এভাবেই কাজ করে। আপনার যদি ইচ্ছা নাও থাকে, আপনি চাপে পড়ে অনেক কিছু করবেন। ডক্টর জাহিদ, আসলে শেষ পর্যন্ত যেটা দাঁড়ায় সেটা হলো নির্বাচিত সরকার দরকার। জি। এবং অনির্বাচিত সরকার যদি থাকে দীর্ঘদিন, তাহলে নানান ধরনের এলিমেন্ট কিন্তু জড়ো হয়। হ্যাঁ, আপনি দেখবেন অনেকেও কিছু মারে, নতুন রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নানান মতামত প্রকাশ করে। তেমনই আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেটি হলো সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে। যিনি তার ফেসবুকে টানা 17টি স্ট্যাটাস দিয়েছেন, এবং সেটি 6 জানুয়ারি থেকে 24 জানুয়ারি পর্যন্ত উনি সেটা অনেক কথাবার্তা বলেছেন। গণবিপ্লব, সেনাবাহিনী প্রধান, সামরিক অভ্যুত্থান, সামরিক বিদ্রোহ, নানান ধরনের কথাবার্তা বলেছেন। এবং তার এই ফেসবুক স্ট্যাটাসগুলো মূলধারার মিডিয়ায় সবাই প্রকাশ করে দিয়েছে, এবং এটি নিয়ে একটা আলোচনাও জন্ম নিয়েছে। এখানে আরেকটি প্রশ্ন রয়েছে, যে এর আগে শোনা গিয়েছিল যে নতুন যে রাজনৈতিক দল ছাত্ররা করবে, সেখানে ইকবাল করিম ভূঁইয়া প্রধান হতে পারেন, কিন্তু তার ব্যাপারে কিছু কারণ এসে সামনে আসার কারণে কিন্তু থেমে যায়। এর মধ্যে প্রধানত 3টা কারণ। সেটি হলো যে ছাত্ররা চায় না, এই তরুণরা চায় না যে কোনো তাদের দলের একজন এক্স প্রধান হন। শাপলা চত্বরের ঘটনা যখন ঘটে, খুব আলোচিত ঘটনা, তখন উনি সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন। 14 ইলেকশন। আরেকটা জিনিস হলো, উনি ফ্যাসিস্ট হাসিনার সুবিধাভোগী ছিলেন। এই কারণে কিন্তু উনি আর এই দলের বিষয়ে আর ছাত্ররা তার ব্যাপারে আর চিন্তা করেনি, অনেক আগে বাদ দিয়েছেন। এবং বাদ দেওয়ার পরেই কিন্তু এই ধরনের স্ট্যাটাস উনি দেওয়া শুরু করেছেন। এই বিষয়গুলি আমি যতটুকু জানি, আপনার এই বিষয়গুলি খুব ভালো খোঁজ খবর রাখেন। 17টা স্ট্যাটাসের মধ্যে উনি অনেকগুলো স্ট্যাটাসে মূলত বোঝানোর চেষ্টা করলেন যে সামরিক বাহিনীর প্রধানরা বাংলাদেশে ট্রেডিশনালি এখন স্ট্যাটাস কো মেনটেন করার চেষ্টা করেন। মানে আমি ওনার অতীত পাপ যেহেতু আছে, উনি তাকে ওভারকাম করার কথা বলার চেষ্টা করছেন ধারণা করি। কিন্তু ওর মধ্যে কিছু যুক্তি খুব অদ্ভুতভাবেই তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, উনি খেয়াল করেন নাই। উনি একটা জায়গায় লিখছেন, কোনো সেনাপ্রধান যদি সরকারের পক্ষ ত্যাগ না করে তাহলে সে সরকারের পতন হয় না। একটা জায়গায় এসে আমাদের বর্তমান সেনাপ্রধানকে অনেক প্রশ্নে জর্জরিত করছেন, কিন্তু ওনার যুক্তি মতেই বর্তমান সেনাপ্রধান, আমাদের কিন্তু এই জিনিসটা মানতে হবে, তিনি সরকার প্রধানের কথা শুনে মাঠে নেমেছিলেন, কিন্তু উনি যদি জনগণের পাশে শেষ পর্যন্ত না দাঁড়াতেন, আমাদের বিজয় হতো কিন্তু আরো রক্তক্ষয় হতো।
বিশেষ করে মধ্য থেকে নিম্ন পর্যায়ের অফিসারদের চাপও ছিল, কিন্তু দিনের শেষে সিদ্ধান্তটা ওনাকে নিতে হয়েছে। সো জনাব ইকবাল করিম ভূঁইয়ার তত্ত্ব মতেই জেনারেল ওয়াকার সরকারের পক্ষ ত্যাগ করেছিল বলে শেখ হাসিনার পতন হতে পেরেছে। আবার উল্টোভাবে যে সময়টা তিনি প্রধান ছিলেন, বাংলাদেশ কি খুব সুখে শান্তিতে ছিল? 12 থেকে 15 সাল হেফাজতের উপরে যা হয়েছে তা না, 14 সালের নির্বাচনের আগে সারা দেশে যা হচ্ছিল, এবং এরপর এমন একটা ঘটনা ঘটলো যে একটা ভোট কাস্টেড হওয়ার আগে একটা সরকার গঠিত হয়ে গেল, 153 জন নির্বাচিত হয়ে গেল। এরপর 15 সালে, 1 বছর পূর্তিতে আবার ঘটনা ঘটতে থাকলো। কি করেছেন উনি? তার মানে উনি সমর্থন দিয়েছিলেন বলেই শেখ হাসিনা ক্ষমতায় টিকেছে, ওনার ভাষাতেই বলছি। তো উনি রেখেছিলেন, তো উনি মনে করছেন শেখ হাসিনার সময় সঠিক করছিল। শুধু তাই না, 11 সালে যখন উনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করছেন, আমি কত ছোট ওনার চাইতে, 11 সালে আরো কত ছোট ছিলাম। আমরা বুঝতে পারি, আমরা তখন অ্যাক্টিভিজম করে ফাটিয়ে ফেলছি যে এই যে দেশ কিন্তু ধ্বংস হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার বাতিল মানেই হচ্ছে ও চুরি করে থাকতে যাচ্ছে। তনি সেনা প্রধান তো আরো পরে হয়ে উনি কি বুঝেছেন? সুবিধাভোগী হওয়ার কথা বলছেন, ইন্টারেস্টিং। আচ্ছা ঠিক আছে, ওই সময় সার্ভ করেছেন। 21 সালে তিনি একটা বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স পান, 21 সালে, এই কিছুদিন আগে। কেন? শেখ হাসিনাকে তো জেনারেল আজিজও খুব সার্ভ করেছিল, উনি পান নাই তো, কিন্তু আপনি পাচ্ছেন। আজিজ সার্ভ করতে গিয়ে রীতিমতো স্যাংশন খেয়েছে, উনি তো পান নাই, আপনি 21 সালে এসে। আবারও বলছি, উনি রিটায়ার করেছেন 15 সালে। বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সবচেয়ে বড় ইন্ডিকেটর, ব্যারোমিটার, থার্মোমিটার যাই বলেন আপনার, শেখ হাসিনার আনুগত্য হিসাব করার জন্য। শেখ হাসিনা তার সবচেয়ে প্রিয় মানুষকে এই কাজটা দিয়েছে। 2-3টা জিনিস, একটা হলো এটা ব্যাংক লুটের লাইসেন্স দিয়েছে কাউকে কাউকে, সালমান এফ রহমান এদেরকে, আর বিদ্যুৎ কেন্দ্র দিয়েছে হলো এগুলো আনসলিসিটেড, আপনার সাথে আমার ভালো লাগছে, কথা হয়েছে, ঠিক আছে, এত রেটে এত টাকা জমি দেব, করে ফেলেন। ওইটা যিনি পান তিনি এরপর, এখন উনি শিশু ছিলেন, 21 সাল তো 18 সালের পর, 14তে উনি ছিলেন, 18 সালে রাতের বেলা সিল মেরে যা ঘটলো বাংলাদেশে, এই ঘটনার মতো ন্যাক্কারজনক ঘটনা পৃথিবীর ইতিহাসেই নেই। এরপর 21 সালে উনি শেখ হাসিনার সাথে চুক্তি করে বিদ্যুৎ কেন্দ্র নেওয়ার মতো উনি মনে করেন যে এটা ঠিক আছে। 5 আগস্ট, এর আগে 2 দিন আগে সম্ভবত উনি প্রোফাইল রাল করেছেন, আমরা যখন সবাই করছিলাম, 3 তারিখ, এবং নিজে এটাকে আবার খুবই বিরাট হিসাবে দেখার চেষ্টা করছেন। হ্যাঁ, আমি অ্যাগ্রি করি, ওই সময় একজন সাবেক সেনা প্রধানের এই দেয়াটা অনেকেই খুব আলোচনা করেছে, পছন্দ করেছে, কিন্তু ইট ওয়াজ টু লেট আমি মনে করি। এবং এটাকে আমরা বরং একটা ভিন্ন প্ল্যান হিসাবে কেউ কেউ যদি দেখতে চাই, সেটাও দেখার সুযোগ আছে। যখন বিভিন্ন ক্ষেত্রে শেখ হাসিনা টিকে থাকবে না, 3 তারিখেরও আরো 2-3 দিন আগে আমার গট দ্য রেকর্ড, আমি আমার একটা ভিডিওতে বলেছি সরকার ক্ষমতায় নেই। সো এটা বোঝার পর যখন উনি আমার চেয়ে আরো বেশি ভালো বোঝেন, উনি যখন করলেন ওই সেফটা, ওইটা 3 তারিখ এত বিপজ্জনক কিছু না, 3 তারিখ তো স্পষ্টই হয়ে গেল, তো তখন উনি করেছেন। এবং এরপর এসে এখন এগুলো বলছেন। আরেকটা জিনিস জরুরি, আমাদের মাঠে দীর্ঘদিন থেকে একটা আলাপ আছে, আমি এই আলাপটাকে কন্টেস্ট করি, সেটা হচ্ছে এটা বিপ্লব ছিল, এটা বিপ্লবী সরকার করতে হবে। উনি ওনার স্টেটাসে লিখছেন শুধু গণভবন না, বঙ্গভবন সহ সবকিছু দখল করে ফেলে বিপ্লবী সরকার করতে হবে, এবং এটা অকাল সিজার হয়েছে বলে বিপ্লব বলছেন, অন্যান্য বিপ্লবের রেফারেন্স টেনে নিয়ে এসে। এটা বিপ্লব ছিল না, এবং কিছু মানুষ এটাকে বিপ্লব ঘোষণা করিয়ে এটা বিপ্লবী সরকার করে স্টেটের পাওয়ারটা হাতে নেওয়ার চেষ্টা ছিল। আমি তাদের সেই মানুষগুলোর সাথে যুক্ত একজন মানুষ হিসেবেই তাকে আসলে দেখতে চাই, এবং স্টুডেন্টরা যে সিদ্ধান্ত নিয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি দে মেড এ রাইট ডিসিশন। উনি এই ওনার এতগুলো ফেসবুক স্ট্যাটাসে কিন্তু আরেকটা কথা বলেছেন, এটা একটু অ্যালার্মিং। জি, সেটা হলো উনি বুঝাতে চেয়েছেন যে কোনো বিপ্লবী সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া হয় না অথবা টেকে না, এরকম একটা বোঝানোর একটা চেষ্টা করেছেন উনি। ফাইনালি যেটা বোঝানোর চেষ্টা করেছেন, আমি পরে যতটুকু মনে হয়েছে, সেটি হলো যে আসলে সেনাবাহিনী ফাইনাল কথা, এখানে জনগণের বিষয়টা কিন্তু উপেক্ষিত রয়ে গেছে। ট্রু, খুবই চমৎকার ফাইন্ডিং। কিন্তু আমরা বরং এভাবে বলবো, আমাদের এই মুভমেন্টটা অনেক আলাপ এখন আসছে, ইন্ডিয়ানরা প্রচুর ক্যাম্পেইন করছে, ISI CIA মিলে করেছে, একেবারেই বাজে কথা। আমেরিকা বাংলাদেশে চেষ্টা করেও শেষ পর্যন্ত ইন্ডিয়ার চাপে সরে গিয়েছিল। একেবারে জেনুইন একটা, আমেরিকা বহু দেশে এই ধরনের মুভমেন্টকে পেট্রোনাইজ করে, করেছে, কিন্তু আমাদের এই মুভমেন্টটা আসলে কোনোভাবেই সেটা ছিল না। এটা এখন প্রত্যেকে ঘটনা ঘটে যাওয়ার পর প্রত্যেকে তার মতো ক্রেডিট ক্লেম করার চেষ্টা, আমি মনে করি না। তবে আমি এটা মনে করি যে বলেছি সেনাবাহিনী, আমরা এটা লিখবো কিন্তু আমাদের ইতিহাসে, আমাদের সেনাবাহিনীরও একটা গ্লোরিয়াস অতীত আছে, যদি তারা গুলি করেছে, গুলি করার প্রমাণ আছে শুরুর দিকে, কিন্তু এখন উনি এটাকে ওইটা বানানোর চেষ্টা করছেন, সেনাবাহিনীকে প্রধান করে তুলতে চাচ্ছেন, উনি এক্স সেনাবাহিনী প্রধান। আমরা মনে করি, আর আমি এটুকুও বিশ্বাস করি, খুব খোলামেলা বলি,
শেখ হাসিনার মতো মানুষের পক্ষে থেকে, ভারত যার পক্ষে ছিল থেকে জনগণের উপরে গুলি চালানোর সাহস যে সেনাবাহিনী নিতে পারে না, ইচ্ছা থাকে, যদি কারো ইচ্ছা থেকেও থাকে, সেই সেনাবাহিনী এখানে এসে অন্য কিছু করবে আমার মনে হয়। খালেদ মোশাররফের নেতৃত্বে যে সেনা অভ্যুত্থান হয়েছিল ৭৫ নভেম্বরে, সেটার ব্যর্থ হওয়ার একটা বড় কারণ বলা হয় এটা ইন্ডিয়া ব্যাকড এই তকমা লেগে গিয়েছিল। এটা তো স্পষ্ট, ওনার মার নেতৃত্বে যে মিছিলটা হলো হ্যাঁ 4 তারিখে, 3 তারিখে আসলে 4 তারিখে মিছিল হলো, সেদিন থেকে কিন্তু শুরু হয়ে গেল ওনার, এবং জনগণ বিরুদ্ধে চলে গেল। আচ্ছা, ৭৫-এর চাইতে 2025-এর বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আরো বেশি, 1000 গুণ বেশি আমি বলছি। সুতরাং কোনো একটা কু হচ্ছে, ইমিডিয়েটলি লোকজন মনে করবে। কারণ এই ডক্টর ইউনূসের সরকারকে যারা সরাতে চায়, ডক্টর ইউনূসের কার অস্বস্তি ইট ইজ ভেরি ক্লিয়ার। মানে মোদি বিরাট সরকারের নেতৃত্ব দিতে পারে, আমাদের প্রধান উপদেষ্টা মানুষ হিসেবেও ছোটোখাটো মানুষ, উনি অনেক লম্বা না, মোদির মতো 56 ইঞ্চি বুকের ছাতি না, কিন্তু ডক্টর ইউনূসের তুলনায় বামনও না, ফলে পারছে না। সুতরাং তাকে সরানোর চেষ্টা যদি কোনোভাবে হয়, কোনো একটা ইন্টারভেনশন বা সিভিল ফেসে মিলিটারি ১-১১ মতো কিছু, জনগণ অনিবার্যভাবেই ধরে নেবে এটা ভারত পেট্রোনাইজড, তাদের কপালে খুব ভালো কিছু থাকবে না, বুঝতে খুব দেরি হবে না। না, শেখ হাসিনার বিরুদ্ধে, গুলির বিরুদ্ধে মানুষ যখন দাঁড়াচ্ছে, আপনি মনে করেন এটা সম্ভব? এবং এটা করা মানে দেশে এনার্কি করে গেইন করবে না, আরো রক্তপাত তৈরি করবে। প্রিয় দর্শক, আমরা আবারও বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। সায়মা ওয়াজেদ নিয়ে আলোচনা হচ্ছে। তিনি পুতুল নামে বেশি পরিচিত। উনি আসলে কানাডার নাগরিক, আমরা হয়তো জানতামই না, সাধারণ মানুষ তো নয়। এবং এটাও কিন্তু আরেকটি বৈশিষ্ট্য, উনি এখানে সব ঘুরে বেড়াতেন, সব কিছু করতেন, কিন্তু নাগরিকত্ব নিয়ে রাখছেন কানাডার। এবং দুর্নীতি দমন কমিশন এটা বের করেছে। এবং সেই সঙ্গে কিন্তু একটি বড় ধরনের প্রশ্ন এসছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে যে পরিচালক হয়েছেন বাংলাদেশের প্রতিনিধি হিসাবে, সেই বিষয়টা এখন কি হবে? সায়মা ওয়াজেদ যখন এই পদে প্রার্থিতা করছেন, তখন সারা পৃথিবীতেই, বিশেষ করে যারা এই রিলেটেড জায়গাগুলোতে পলিসি নিয়ে কাজ করেন, তারা ডিবেট করতে শুরু করলেন যে বাংলাদেশ যে প্রার্থী দিয়েছে সেই প্রার্থী কিভাবে, অপর যে গুরুত্বপূর্ণ প্রার্থী নেপালের শম্ভু প্রসাদ আচার্যের বিরুদ্ধে উনি কিভাবে দাঁড়ান, যিনি 30 বছর, শম্ভু 30 বছর WHO-তে কাজ করেছেন, তার পাবলিক হেলথে PhD আছে। জরুরি কথা হচ্ছে WHO-তে কাজ করছেন এত বছর, কিন্তু আমরা তখনও ধারণা করছিলাম প্রায় মোটামুটি নিশ্চিতভাবেই যে ভারত আসলে সায়মা ওয়াজেদকেই তার ইনফ্লুয়েন্সের ভোটগুলো দিয়ে তাকে বানাবে। এবং যে অনুমান করা হচ্ছিল এটা ভুলও না, উনি 5 বছর দিল্লিতে থাকবেন এবং শেখ হাসিনার পরবর্তী উত্তরাধিকারকে ভারত তার মতো করে তৈরি করবে। এগুলো এখানে একটা জিনিস আপনাকে বলে রাখি, সেটা হলো ইন্টারন্যাশনাল মিডিয়া, BBC সহ বেশ কয়েকটা মিডিয়া কিন্তু ইউজ করছিল যে শেখ হাসিনার উত্তরাধিকারী কে হবে। তারা নানান নাম আনতে ছিল, সেখানে নাম এসছে রেহানার, নাম এসছে জয়ের, এমনকি নাম এসছে ববিরও নাম এসছিল, কিন্তু শেষ পর্যন্ত সবাই কিন্তু বলার চেষ্টা করেছে পুতুলই শেষ পর্যন্ত থাকবেন। জি, আমি এই স্টেপটা দিয়ে বোঝা যায়। সম্ভবত আমরা যেভাবে জেনেছি, আওয়ামী লীগেরও তো কিছু পরিচিত মানুষ ছিল, তাদের কাছ থেকে সজীব ওয়াজেদ উনি ওই টাকা পয়সা বানানো এবং অন্য জায়গায় থেকে লাইফটাকে রাজা বাদশার মতো উপভোগ করা, এটাতেই তার আগ্রহ বেশি ছিল। তাকে চেষ্টা করেও পারা যায়নি এবং তার বুদ্ধিবৃত্তিকভাবে তিনি নাকি আদৌ লিস্ট যোগ্যও না। সো শেষ পর্যন্ত ওনাকে বাদ দিয়ে আমরা ধারণা করি। কারণ এখন তো আবার যেটা হয়েছে, দুটো ক্ল্যান, শেখ হাসিনা ক্ল্যান আর শেখ রেহানা ক্ল্যান। শেখ রেহানা ক্ল্যানকে না দিতে হলে উনি তো চান না যে বোনকে দেবেন, তো উনি তার কন্যাকে হয়তো ডিসাইড করেছিলেন এবং ভারতও হয়তো অ্যাগ্রি করেছিল, যেটা কম্বোডিয়াতে হলো। হুন সেন শেষ করে তার বড় ছেলে হুন ম্যানেটকে এখন দিয়েছেন। মানে শেখ হাসিনার স্বপ্ন তো তাই, 41-এর কথা যে বলেন, 41 পর্যন্ত ওনার স্বাভাবিকভাবে বেঁচে থাকার কথা ছিল না, সো ওনার কন্যা হবেন এবং তাকে ভারতে রেখে, আমরা কথ্য ভাষায় একটা কথা, কান পড়া দেয়া, কান পড়া 5 বছর দিয়ে 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 মায়ের যোগ্য, মানে মায়ের মতোই যোগ্য একটা দালাল হিসেবে তৈরি করার পরিকল্পনা ছিল। 5 বছর এক জায়গায় দিল্লিতে থাকতো এবং প্ল্যান করেই এটা হয়েছিল এবং সেটার কারণে মানে শম্ভু প্রসাদের মতো এরকম যোগ্য মানুষকেও দেয়া হয়নি, যেটা ট্রুলি জনগণের কল্যাণে লাগতো। এখন যে ঘটনাটা এসছে, আমাদের আসলে দুটো কাজ বাকি আছে এখনো এই পরিবার কেন্দ্রিক। টিউলিপ যাতে এমপি থাকতে না পারে, উনি এখন মন্ত্রী নাই, কিন্তু এমপিও যাতে থাকতে না পারে সেই চেষ্টা। আর এই সায়মা ওয়াজেদ পুতুলকে WHO থেকে বের করতে হবে।
কারণ এই আঞ্চলিক অফিসকে নিয়ে আমরাও কাজ করি। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কিছু পদক্ষেপ নিয়েছে, এর মধ্যে একটা হচ্ছে তার সাথে কমিউনিকেট না করে কাজ করতে চেয়েছে। এর মানে হচ্ছে আমরা তাকে মানি না, আরও যা যা করা দরকার তাকে সরানোর জন্য। যেমন এখন একটা যে তথ্য সামনে আসলো, এটা ভেরি ইম্পর্টেন্ট, উনি ক্যানাডিয়ান নাগরিক। শুধু সেটা না, উনি বাংলাদেশের যে পাসপোর্ট সেটাও রিনিউ করেননি সম্ভবত 20 বা 21 সালের পর থেকে। ফলে উনি আসলে এখন ক্যানাডিয়ান পাসপোর্টে আছেন। ক্যানাডিয়ান পাসপোর্ট থাকা একজন মানুষ এই কাজ করছে, এটা সিরিয়াসলি অনৈতিক এবং আমাদের মতো জায়গা থেকে। এবং শুধু এটা না, আরও কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই সবগুলো পদক্ষেপ নিয়ে। এখানে কিন্তু একটা বড় একটা জিনিস এসছে, কানাডা নাগরিক একটা বিষয়, তার বিরুদ্ধে দুর্নীতি তো আছেই, হ্যাঁ, এবং এই সবগুলি বিষয় কিন্তু আপনি যদি আইনগত দিক নাও যান, নৈতিকতার প্রশ্নে কিন্তু থাকতেই পারি না। এটাই মানে আমরা বাংলাদেশে এই আলাপগুলো কম করি, সারা বিশ্বে এই আলাপগুলো আছে। এবং WHO এর মতো প্রতিষ্ঠান একটা এরকম অনৈতিক জায়গা থেকে এরকম একজন মানুষকে রাখা তাদের জায়গা থেকে ঠিক হবে না। সো আমরা এটা নিয়ে তো আমাদের জনমত তৈরির ব্যাপার আছে, কিন্তু অফিসিয়ালি কাজটা কিভাবে করা যায় সেই কাজটা অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত করতে হবে। কারণ এই পরিবারের ওপর, মানে এই পরিবার শেষ পর্যন্ত যে জায়গায় দাঁড়ালো, মানে ইভেন ধরুন টিউলিপ, ইনি ওখানে বড় হয়েছেন, ওখানে ব্রিটেনের মতো গণতান্ত্রিক একটা দেশে রাজনীতি করেছেন, MP হয়েছেন একাধিকবার এবং একটা জুনিয়র হলো একটা মন্ত্রী হয়েছেন। তিনিও এই চুরির বাইরে না, ডাকাতির বাইরে না, এটা না হওয়ারই কথা। মানে যার মা বাংলাদেশে ডাকাতির নেতৃত্ব দিয়েছেন তিনি সাধু হবেন, এটা বলার তো আসলে কোনো কারণ নেই, হনও নাই। এবং উনি একসময় এই দলটার, মানে উনি ব্রিটিশ নাগরিক কিন্তু এই দলটার উনি উপদেষ্টা হিসেবে কাজ করেন, তার ওয়েবসাইটে ছিল যখন এই চুরি বাটপারি হচ্ছে, পরে উনি এটা রিমুভ করেছেন। তোরা যে টিউলিপ সিদ্দিকের অবৈধ তহবিল জব্দ করবে বাংলাদেশ কাজ করছে দুদক। এবং আপনি জানেন, এখানে আমরা আলোচনা করেছিলাম যে ইংল্যান্ড থেকে একটা দলও এসেছিল ইনভেস্টিগেট করে গেছে। এই যে পরিস্থিতি, আপনার কি মনে হয় টিউলিপ MP হিসেবে থাকতে পারবে? আমার মনে হয় না। এবং এটা দুটো ব্যাপার আছে, একটা আইনি দিক আছে, আর একটা হচ্ছে যেমন মিডিয়ার কারণে কি হলো, মানে গণতন্ত্র, আবারও বলছি, গণতন্ত্র উন্নত গণতন্ত্র হলে কিভাবে কাজ করে। যেমন কোনো না কোনো একটা ফেল করতে পারে, কিন্তু কোনো না কোনো একটা সিস্টেম আবার কাজ করবে। উদাহরণ হচ্ছে আমরা খেয়াল করছি, মানে কিয়ার স্টারমারের মতো মানুষ, একটা ব্রিটিশ প্রাইম মিনিস্টার, অবিশ্বাস্যভাবে টিউলিপের পক্ষে এতটা দাঁড়িয়েছেন। এটা কিন্তু একটা ফেইলিয়ার। ডক্টর জাহিদ, আমরা কিন্তু জানতে পেরেছি উনি যে ঢাকাতে 12 দিন এসে থেকেছিলেন, উনি সিলেটে শুধু যায়নি, গাজীপুরে গিয়েছিলেন। আচ্ছা, তো তাহলে খেয়াল করি আমরা খবর, তো ব্রিটিশ প্রাইম মিনিস্টার যখন অত্যন্ত নির্লজ্জভাবে এরকম ভয়ঙ্কর অভিযুক্ত একজনের পক্ষে দাঁড়ায়, এটা কিন্তু একটা সিস্টেমের ফেইলিয়ার। কিন্তু দেখেন আরেকটা সিস্টেম কিন্তু দাঁড়িয়ে গেল, মানে দিস ইজ হাউ আপনার ইনস্টিটিউটগুলো কাজ করে, প্রেস দাঁড়িয়ে গেল এবং প্রেসের চাপেই আসলে তাকে মন্ত্রী থেকে যেতে হয়েছে। ঠিক এখনও দেখেন একইভাবে এটা চলছে এবং আমি আশা করি তার এই এমপিত্ব থেকে পদত্যাগ করার পরিস্থিতিও তৈরি হবে, কারণ তিনি যাতে লায়াবিলিটি হয়ে যান। উনি যতদিন এখানে থাকবেন, হ্যাঁ তাদের দলের ফান্ডে যদি অনেক টাকা দিয়েও থাকে, এই অনুমান অনেকেই করেন যে প্রচুর টাকা তারা দিয়েছেন, টাকা তো আসলে তাদের কাছে কিছু না। মানে ব্রিটেনের বহু মানুষের কাছেও যেটা অনেক টাকা, সেটা এদের কাছে, এই পরিবারের কাছে কিছুই না। $250 বিলিয়ন পাচার করা হয়েছে, 250 বিলিয়ন কমপক্ষে এটা, এবং ব্যাংকিং চ্যানেলে, এটা ব্যাংকিং চ্যানেলের হিসাব, হুন্ডিতে কত গেছে উই ডোন্ট নো। তো এই কাজগুলো যখন করছে এটা কোনো ব্যাপারই না তাদের কাছে। সুতরাং আমার মনে হয় প্রেস এবং আমাদের সরকারেরও, এবং টিউলিপের পোস্ট থেকে যাওয়ার পেছনে আমাদের প্রধান উপদেষ্টা স্বয়ংয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তিনি কিন্তু ব্রিটিশ একটা সংবাদ মাধ্যমকে স্পষ্টভাবে বলেছেন যে এটা স্পষ্ট ডাকাতি, এবং সেটা যদি তারা জড়িত থাকে তাদের এটার জন্য তাদের ব্যবস্থা নেওয়া দরকার। এখানে কিন্তু আরেকটা বিষয় রয়েছে, দ্য টেলিগ্রাফে যে রিপোর্টটা রয়েছে সেখানে কিন্তু শেখ হাসিনার কিছু ঘটনা কিন্তু আমরা সাংবাদিকতার ভাষায় বলি সাইডবার, মানে পিছনে কিছু ঘটনা কিন্তু এখানে উল্লেখ করেছে। এর মধ্যে রয়েছে যে উনি ভারতে পালিয়ে গেছেন, এর আগে 1500 মানুষের মতো হত্যা করেছেন, এবং উনি যখন দীর্ঘদিন শাসন করেছেন তখন গুম, হত্যা, গ্রেপ্তার, গোপন কারাগার, আয়নাঘর, এই প্রসঙ্গ কিন্তু এসছে। তারা কিন্তু একটি বিষয় খুব গুরুত্ব দিয়ে এই লাস্ট রিপোর্টে উল্লেখ করেছে, সেটি হলো সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরে 4 বিলিয়ন পাউন্ডের তহবিল আত্মসাতের অভিযোগ, যেখানে টিউলিপ সরাসরি জড়িত ছিলেন। আমরা দেখেছি পরিবারের সদস্য হিসেবে সেখানে সফর করেছেন, ছবি দিয়েছেন, কোনো কিছু গোপনও রাখেন। এটা অদ্ভুত ব্যাপার। মানে ওই সময় তারা সবকিছু এতটাই কেয়ারলেসলি নিয়েছিলেন এবং তারা মনে করেছিলেন তাদের কিছু, এটা হয় অনেক সময়, আপনি থাকতে থাকতে যেহেতু পারছেন, মনে হয় কোনো সমস্যা আপনার আসলে আর হবে না। মানে শেখ হাসিনা পতন হবে, আমি শেখ হাসিনার বাইরে, মানে আওয়ামী লীগের বাইরে অনেক মানুষকে বিশ্বাস করতে দেখতাম না
মানে অনেকে মনে করতেন আরে এই এত কিছুর পর একটা ভোটও হয় নাই 5 বছর টিকে গেলেন, রাতের বেলা সিল মারলেন, আপনি 5 বছর টিকে গেলেন। সো উনি মানে এমনই পাওয়ারফুল কিছু একটা হয়ে গেছেন যে তাকে আর সরানো যাবে না। এমনকি বিরোধী দলের অনেকে কেউ কেউ বলতো আর সরানো যাবে আর সরানো যাবে না। এবং আমরা চাই আমাদের ব্রিটেনে থাকা যে ডায়াসপোরা আছে তাদের উচিত হবে ওখানেও শোরগোল করা। মানে ডেমোক্রেসিতে কিন্তু শোরগোলে কাজ হয়। ইভেন মানে বাস্তবে সব তদন্ত শেষ হওয়ার আগেও একটা দল যদি দেখে যে আমার লায়াবিলিটি হয়ে গেছে, তাকে বের করে দিবে। সো আমাদের এই যুদ্ধটা, মানে শেখ হাসিনার বিরুদ্ধে এই যুদ্ধটা, এটা এক্সটেনশন, তারা পরিবার হিসাবে এই দেশটাকে শেষ করেছে। নবডি ওয়াজ অ্যান এক্সেপশন। তাকে বের করে মানে এমপিত্ব থেকে, এমপিত্ব শুধু না, ভবিষ্যতে তার এমপি হওয়াটা আমি ধারণা করি টিউলিপের পলিটিক্যাল ক্যারিয়ার শেষ। এতটুকু পর্যন্ত আর লেবার পার্টি ভবিষ্যতে যাবে না যে তাকে এমপিও বানানোর ঝুঁকি নেবে। এটা আমাদের শেষ করে দিতে হবে। ডক্টর জাহিদুর রহমান, আপনি দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।